গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা এর আগের ক্লাসটাতে যেটা পড়েছো সেটা ইমিউনিটির বিভিন্ন অ্যাসপেক্ট। এখন আমরা যেটা পড়ব সেটা অটো ইমিউন ডিজিজ কাকে বলে, একটা দুটো ডিজিজ সম্পর্কে আমরা একটু জেনে নেব। ওকে, অ্যাকর্ডিং টু ডেফিনেশন তোমরা দেখেছিলে অটো ইমিউনিটি কাকে বলে, যখন আমার বডি সেলকেই রিকগনাইজ করতে পারে না, তার ফলে কি হয়, সে তখন বডি সেলকেই নেটিভ সেল ভাবে বা কোনো অর্গানিজম, কোনো ইনফেকশন ভাবে, তখন সে সেই নিজের সেলটাকেই ডিস্ট্রয় করে দেয়। তাহলে দেখে নিই ডেফিনেশনটা কি। অটোইমিউনিটি ইজ দ্য ফেলিওর অফ অর্গানিজম ইন রিকগনাইজিং ইটস ওন কনস্টিটিউয়েন্ট পার্ট অ্যাজ নন সেল, which allows an immune response against its own cell and tissue. তাহলে যদি কোনো ডিজিজ এই ক্যারেক্টারিস্টিক্সের জন্য হয় তাকে আমরা কি বলবো, অটোইমিউন ডিজিজ। এই ছবিটা তোমরা আগেও দেখেছো, আরেকবার করে ভিডিও পজ করে ডিজিজগুলো একবার প্রোনাউন্স করো। অটোইমিউন ডিজিজের কিছু ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে তিনটে স্পেসিফিক গ্রুপ। কি কি? 1 নম্বর হিমোলাইটিক অটোইমিউন ডিজিজেস, 2 নম্বর লোকালাইজড অটোইমিউন ডিজিজেস, 3 নম্বর সিস্টেমিক অটোইমিউন ডিজিজেস। এখন আমরা এগুলো সম্পর্কে একটু ডিটেলসে দেখে নেব। হিমোলাইটিক অটোইমিউন ডিজিজেস, এই ডেফিনেশন থেকে তোমরা বুঝতে পারছো, হিমো মানে আমরা জানি হিম ইকুয়াল টু ব্লাড, তার মানে আর লাইসিস মানে ব্রেকডাউন। তাহলে এই অটোইমিউন ডিজিজটার জন্য আমার আরবিসি বা ব্লাড সেল ব্রেকডাউন হবে। তাহলে ডেফিনেশন কি দেখে নিই। ডিউ টু ডিস্ট্রাকশন অফ ব্লাড কম্পোনেন্টস, auto antibodies are formed against own RBC, platelet or leukocyte. Example কি? hemolytic anemia, thrombocytopenia, leukopenia. Please thrombocytopenia, leukopenia definition and normal value খাতায় নোট করে ফেলো। এগুলো কিন্তু আমি অবজেক্টিভ এক্সাম নেব তখন এগুলো দেব। ওকে, নেক্সট localized autoimmune diseases or organ specific autoimmune diseases। নাম থেকেই বুঝতে পারছো লোকালাইজড মানে এটা সিস্টেমিকে যাচ্ছে না, এটা জাস্ট পার্টিকুলার একটা টিস্যু বা অর্গানকে টার্গেট করছে। তাহলে দেখে নিই কী কী এক্সাম্পলে আসতে পারে। থাইরয়েডাইটিস, তাহলে কি এ মানে ডিস্ট্রয় করছে কাকে, থাইরয়েড সেলকে। মাল্টিপল স্ক্লেরোসিস, মায়াস্থেনিয়া গ্রেভিস, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, গ্রেভস ডিজিজ। এই ডিজিজগুলো আমরা যখন সিস্টেম ওয়াইজ পড়ব সব ডিজিজগুলোই আমরা পেয়ে যাব, তখন ডিটেলসে পড়ব। ওকে, নেক্সট সিস্টেমিক অটোইমিউন ডিজিজ অর নন স্পেসিফিক অটোইমিউন ডিজিজ। তাহলে এখানে দেখে নিই, এখানে আমি বুঝতেই পারছি ইমিউন কমপ্লেক্স বলতে আমরা আগে কি পড়েছিলাম, যে অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ডিংস বা কমপ্লিমেন্ট সিস্টেম। ও কি করছে, সার্টেন টিস্যুতে গিয়ে ডিপোজিট করছে, তার ফলে কি ইনফ্লামেশন হচ্ছে এবং সেই টিস্যুগুলি ড্যামেজ হচ্ছে। যেমন এক্সাম্পল কি, সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটাস, যেটাকে আমরা শর্টে বলি SLE, ক্যাপিটাল SLE, তোমরা এটা পরেও পড়বে। রিউমাটয়েড আর্থরাইটিস, রিউমেটিক ফিভার। নেক্সট টাইপস অফ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান, এটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের অনেক সময় শর্ট নোটও আসে, তোমাদেরকে এটা আরও ডিটেলসে পড়তে হবে। হাইপার সেন্সিটিভিটি রিয়াকশানকে 4 ভাগে ভাগ করা হয়। টাইপ 1, যেমন আমরা আগেও পড়েছিলাম, টাইপ 1 কি, যদি কোনো অ্যালার্জিক এজেন্ট বা ফরেন বডি এন্ট্রি ঘটে বডিতে, তাহলে ইমিডিয়েটলি আফটার দ্য ইন্ট্রোডাকশন
or after the invasion of foreign material যে রিয়াকশনটা হয়, দেখো এখানে লেখা আছে আর্লি ফেজ ইকুয়াল টু উইদিন মিনিটস, লেট ফেজ ইকুয়াল টু আওয়ার্স আফটার ইনিশিয়াল রেসপন্স। তাহলে উইদিন মিনিটস বলতে যেটাতে তোমার টাচ করলে, অনেকেরই আছে দেখবে ওয়ার্ডে গিয়ে গ্লাভসে হাত দিলে সঙ্গে সঙ্গে হাত লাল হয়ে যায়, র্যাশ, প্লুরাইটিক সেন্সেশন হয়। আবার অনেকেই আছে কিছু খাওয়ার জিনিস যেমন প্রন, অনেকে চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয়, ডিম তুমি হয়তো তাকে খাইয়ে দিয়েছো কিন্তু উইদিন অ্যান আওয়ার তার মধ্যে সেই রিয়াকশনগুলো হতে শুরু করে। এখানে এক্সাম্পল কি, অ্যালার্জিক রাইনাইটিস, ফুড অ্যালার্জি, অ্যালার্জিক অর অ্যাটোপিক অ্যাজমা, ফুলের পোলেন সেটা থেকে অনেক সময় রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়। দ্যাট ইজ অলসো নোন অ্যাজ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন টাইপ 1। টাইপ 2, দ্যাট ইজ অ্যান্টিবডি মিডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। এখানে কি হচ্ছে, যেমন অ্যান্টিবডি কী করছে, সেলে গিয়ে বাইন্ড করলো, তার ফলে সেই সেলের ফাংশন ড্যামেজ হলো বা যে নর্মাল ফাংশন ছিল সেটা আর হলো না। যেমন এক্সাম্পল কি, তোমরা অনেকেই হয়তো শুনে থাকবে ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশান। অনেক সময় রক্ত চালানোর পর কি হয়, ট্রান্সফিউশন রিয়াকশান হয়। দেখবে অনেক বাড়ির লোক আছে বলে যে আমাকে ভুল রক্ত চালানো হয়েছে, তারা তো মানেটা বোঝে না, তো আমাদের তাদেরকে চেক করে বুঝিয়ে বলতে হবে রিয়াকশান কেন হলো বা কী কারণে হতে পারে। রেগুলার বেসিসে সাধারণত হয় না, অনেক সময় হয় ফার্স্ট টাইম চালানোর ফলে তার বডি হয়তো রিজেক্ট করলো। তাহলে এটা কী ধরনের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান? অ্যান্টিবডি মিডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান। এক্সাম্পল ট্রান্সফিউশন রিয়াকশান, হিমোলাইটিক অ্যানিমিয়া, গ্রাফট রিজেকশান, মানে ট্রান্সপ্ল্যান্ট করা বডি পার্টস অনেক সময় বডি অ্যাকসেপ্ট করে না, বডি রিজেক্ট করে দেয়, সেটাকে বলে গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। মায়াস্থেনিয়া গ্রেভিস, গুড পস্টার সিন্ড্রোম। টাইপ 3, ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান। এখানে কি হচ্ছে, আইজিজি অর আইজিএম, দ্যাট ইজ ইমিউনোগ্লোবিউলিন, এরা বাইন্ড করছে অ্যান্টিজেনের সাথে, তার ফলে বাইন্ড কমপ্লেক্স গিয়ে টিস্যুতে ডিপোজিট হচ্ছে, যার জন্য সেই টিস্যুর যে নর্মাল ফাংশন ছিল সেটার ইম্পেয়ারমেন্ট। এক্সাম্পল কি, সিরাম সিকনেস, গ্লোমেরুলোনেফ্রাইটিস, আর্থাইটিস এক্সেট্রা। নেক্সট, টি সেল মেডিয়েটেড ডিলেড হাইপার সেন্সিটিভিটি। তাহলে এখানে নাম থেকে আমরা বুঝতে পারছি এই হাইপার সেন্সিটিভিটির জন্য রেসপন্সিবিলিটি কার যাচ্ছে, টি সেল। তাহলে এখানে কী হচ্ছে, টি সেল কী করছে, সাবসিকুয়েন্ট এক্সপোজারের জন্যও সেন্সিটাইজ হয়ে আছে। এবার যেই অ্যালার্জেন এলো ও চিনতে পারলো, অ্যালার্জেনকে ডিটেক্ট করলো আর সেই সেলটাকে লাইসিস করে দিল। যেমন এক্সাম্পল কি, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, গ্র্যানুলোমেটাস ডিজিজেস। এটা আরেকবার বলি, টি সেল রিপিটেড এক্সপোজারের জন্য আমাদের শরীর অনেক সময় কি হয়, সেটার জন্য সেন্সিটাইজ হয়ে যায়। টি সেলও সেম, ও কী করছে, রিপিটেড যে অ্যান্টিজেনটা আসছে ও সেন্সিটাইজ করে নিয়েছে যে একে আমাকে ডিস্ট্রয় করতে হবে। তো যেই অ্যালার্জেন এলো ও রিকগনাইজ করলো, ডিটেক্ট করলো আর টি সেল তাকে ডিস্ট্রয় করলো। এক্সাম্পল কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, গ্র্যানুলোমেটাস ডিজিজেস। কিছু সাধারণত ডিজিজ আছে জেনারেলি আমরা কমনলি দেখতে পাই, সেগুলো কি, অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন, সিরাম সিকনেস, জেনারেলাইজড ড্রাগ রিয়াকশন, ফুড অ্যালার্জি, ইনসেক্ট ভেনাম, মাস্টোসাইটোসিস। অ্যানাফাইল্যাক্সিস, তাহলে অ্যানাফাইল্যাক্সিস কি, এটা হসপিটালে বা বাড়িতেও তোমরা অনেক সময় শুনতে পাবে, আমরা অনেক সময় সিনেমাতেও দেখতে পাই। তো যখন এবার থেকে সিনেমা দেখবে মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের সঙ্গে একটু কোরিলেট করার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটার পেছনে কী রেশনাল আছে। সো এবার দেখে নিই, অ্যানাফাইল্যাক্সিস হচ্ছে একটা লাইফ থ্রেটনিং কন্ডিশন। স্পেসিফিক অ্যান্টিজেন
যখন বডিতে এন্টার করে তখন সেন্সিটাইজেশন না থাকার ফলে অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন দেখা যায়। এটার ক্যারেক্টারিস্টিক্স কী বা কী দেখে আমরা বুঝবো অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন হয়েছে? সাডেন রেসপিরেটরি ডিস্ট্রেস ফলোড বাই কি? শক, হাইপোটেনশন, রেসপিরেটরি ডিফিকাল্টি এক্সেট্রা। তাহলে দেখে নিই ম্যানিফেস্টেশনগুলো কী কী হতে পারে। ম্যানিফেস্টেশন ল্যারিঞ্জিয়াল ইডিমা, তার ফলে কি হয়, থ্রোটের কাছে মনে হয় একটা কিছু আটকে গেছে, যাতে শ্বাস নিতে সমস্যা হয়, যেটাকে আমরা হোয়ার্সনেস বলছি বা স্ট্রাইডর বলছি। ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন মানে যে আমাদের ব্রঙ্কিয়াল ট্রি আছে সেটা টাইট হয়ে যায়, তার ফলে শ্বাস নিতে সমস্যা হয় বা হুইজিং শুনতে পাই। কিউটেনিয়াস হুইল, কিউটেনিয়াস হুইল বলতে যেটা হচ্ছে, যেখানে যেখানে দেখবে একটা, পরের স্লাইডে তোমরা ছবিটা দেখতে পাবে, ব্লেন্সড সেন্টার আর একটা বর্ডার আছে, মার্কড বর্ডার, রেজড সাইডগুলো পেরিফেরিস রেজড, সেন্টার ব্লেন্সড আর এরিথোমেটাস প্লুরাইটিক ইন সেন্সেশন। ট্রিটমেন্ট কি? আর্লি রিকগনাইজ করতে হবে আমাদের। মাইল্ড সিমটমের মধ্যে পড়ে প্লুরাইটিস, আর্টিকেরিয়া, দেখবি ইচিং হচ্ছে, খানিকক্ষণ পরে তুমি জল দিয়ে ওয়াশ করো বা কোনো মেডিকেশন যদি ইউজ করা হয় ঠিক হয়ে যায়। 0.2 ml to 0.5 ml of 1:1000 10,000 এপিনেফ্রিন অ্যাডমিনিস্টার করতে হবে। হাইপোটেনশনের ক্ষেত্রে ভলিউম এক্সপ্যান্ডার দিতে হবে। ভেসোপ্রেসার এজেন্টের ক্ষেত্রে ডোপামিন, অক্সিজেন। এই যে লাস্ট দুটো যে বললাম, এই দুটো সিভিয়ার কন্ডিশনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। আচ্ছা, তোমাদের যেটা কাজ, আজকের ক্লাস শেষ হলে এপিনেফ্রিনের ডাইলিটেশনটা খাতায় লিখে ফেলবে, লিখে আমাকে জানাবে। আর ভলিউম এক্সপ্যান্ডার আর ডোপামিন এই দুটোর মোড অফ অ্যাকশন, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, নার্সিং রেসপন্সিবিলিটি খাতায় লিখে প্রত্যেকে আমাকে মেল করবে। ওকে? Urticaria and angioedema. Urticaria means superficial portion of dermis wheel shaped circumscribed একটা স্ট্রাকচার তৈরি হয়, যেমন এই ছবিটা দেখতে পাচ্ছ। দেখো সাইকেল টাইপের, বর্ডারগুলো ওয়েল পয়েন্টেড আর সেন্টার সাবস্ক্রাইব। অ্যাঞ্জিওইডিমা, অ্যাঞ্জিওইডিমা হচ্ছে ওয়েল ডিমার্কেটেড লোকালাইজড ইডিমা, মানে ডিপার এরিয়াস বা লেয়ার্স অফ দ্য স্কিন ইনক্লুডিং দ্য সাবকিউটেনিয়াস টিস্যু। দেখো এখানে যে ইডিমা হয়েছে সেটা লোকালি ওয়েল মার্কড বা ওয়েল ডিমার্কেটেড আর রেডিশ ইন নেচার। তাহলে আমি এই আর্টিকেরিয়া বা অ্যাঞ্জিওইডিমা যদি হয়, বা যে কোনো ডিজিজের ক্ষেত্রে অ্যাকিউট কন্ডিশন আর ক্রনিক কন্ডিশন কাকে বলবো? আমরা অনেক ডিজিজ দেখি না, অ্যাকিউট ইন নেচার, ক্রনিক ইন নেচার। তাহলে অ্যাকিউট বলতে আমরা তখনই বলবো যখন সেই ডিজিজ কন্ডিশন বা এপিসোডটা লেস দ্যান 6 উইকস হয়। যদি মোর দ্যান 6 উইকস পারসিভ করে বা পারসিস্ট করে, তাহলে আমি তাকে ক্রনিক কন্ডিশন অফ দ্যাট ডিজিজ বলবো। ওকে? তাহলে অ্যাকিউট ডিজিজ কন্ডিশন ইকুয়াল টু লেস দ্যান 6 উইকস, আর ক্রনিক কন্ডিশন অফ দ্য ডিজিজ বলতে কন্ডিশন পারসিস্টিং বিয়ন্ড 6 উইকস। ওকে? ছবিটা ভালো করে দেখো। নেক্সট, তাহলে এর কীভাবে কাজ করছে বা প্যাথোফিজিওলজি বলতে কি? আমরা প্যাথোফিজিওলজি পড়েছি, তোমরা জানো ডেফিনেশনটা কী আছে।
সিস্টেমকে কী করে অ্যাফেক্ট করছে একটা ডিজিজ কন্ডিশন, দ্যাট ইজ প্যাথোফিজিওলজি। তাহলে এখানে কী হচ্ছে, আর্টিকেরিয়াল ইরাপশনস আর প্লুরাইটিক অ্যাপিয়ার্স ইন ক্রপস অফ 24 to 72 আওয়ার্স ডিউরেশন। তাহলে যে প্লুরাইটিক প্যাচগুলো বা আর্টিকেরিয়াল প্যাচ তৈরি হয়েছিল সেগুলো 24 to 72 আওয়ার্স ডিউরেশনের মধ্যে ইরাপশন হতে পারে। আর মোস্ট কমন সাইট কোনগুলো, এক্সট্রিমিটি, এক্সটার্নাল জেনিটেলিয়া, ফেস। তোমরা ছবি দেখেছো। আমি ডায়াগনোস করবো কী করে, হিস্ট্রি, স্কিন টেস্টিং মানে অফ দ্যাট পার্টিকুলার অর্গানিজম, ল্যাবরেটরি এক্সামের ভেতর কমপ্লিমেন্ট লেভেল আর ইএসআর। খাতায় লিখে ফেলো ইএসআর এর ফুল ফর্ম কী। ট্রিটমেন্ট বলছে তোমার যে অবজেক্টে অ্যালার্জিক রেসপন্স হয়েছে সেই অবজেক্টটাকে অ্যাভয়েড করো। এছাড়া H1 অ্যান্ড H2 অ্যান্টিহিস্টামিন অ্যাডমিনিস্টার করতে হবে। খাতায় লেখো H1 অ্যান্ড H2 অ্যান্টিহিস্টামিন বলতে কোন কোন ড্রাগকে বোঝানো হয়। নেক্সট, র্যানিটিডিন 150 mg পার ওরাল 2 times a day বিফোর ব্রেকফাস্ট। তোমরা জানো বিফোর ডায়েট। ডাইফেনহাইড্রামাইন 25 to 50 mg per oral 4 times a day. Hydroxyzine 25 to 50 mg per oral 4 times a day. Next, allergic rhinitis মোটামুটি মানে 100% পিপলই আমরা অ্যালার্জিক রাইনাইটিসে কখনো না কখনো ফেস করেছি। তাহলে এতে কী সমস্যা হয়, রানিং নোজ, স্নেজিং, সাডেন স্নেজিং, নাজাল প্যাসেজ ব্লকিং। আমরা দেখবে অনেকেই বলি তোমরা এই যে অনেক দিন পর যখন আসবে তোমাদের ঘরগুলোতে ঢুকলে সাডেনলি দেখবে কেউ না কেউ হাঁচি দিতে শুরু করলো, তাহলে ওটা একটা ইমিউন রেসপন্স, যে অর্গানিজমটাকে আমার নাক ভেতরে ঢুকতে দিতে চাইছে না। আর যাদের ঢুকে যাচ্ছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, স্নেজিং, রাইনোরিয়া, যারা অর্গানিজমকে প্রোটেক্ট করতে পারেনি। তাহলে কি হলো, এই অ্যালার্জেনগুলো কি করে, নেজাল মিউকোসাকে ব্লক করে দেয়। তাহলে কি তুমি শ্বাসটা নিতে পারবে না আর অর্গানিজমটাকে বের করতেও পারবে না। তাহলে স্নিজের মাধ্যমে হচ্ছে, স্নিজিং হচ্ছে একটা প্রোটেক্টিভ মেকানিজম যে অর্গানিজমকে বের করে দিতে চায়। তাহলে কি হচ্ছে, আইজিই ডিপেন্ডেন্ট ট্রিগারিং অফ মাসেল, ও মাসেলকে তখন ট্রিগার করতে থাকে, তার ফলে মিডিয়েটরগুলো রিলিজ হয় আর হাইপেরিমিয়া, সোয়েলিং, ফ্লুইড ট্রান্সজুডেশন হলে তখনই আমাদের রানিং নোজটা হয়। ডায়াগনোস করবো কী করে, অ্যাকিউরেট হিস্ট্রি। আমি হিস্ট্রি থেকে বুঝতে পারবো অ্যাকচুয়ালি পেশেন্টের কী হয়েছে বা যে সাফারার কিসের জন্য তার এই সমস্যাটা হলো। ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে বগি নেজাল মিউকোসা, নেজাল স্মিয়ার নিলে আমি ডায়াগনোস করতে পারবো পার্টিকুলার অর্গানিজমকে বা সাবস্টেন্সটাকে। ট্রিটমেন্ট কী আছে, অ্যান্টিহিস্টামিন ওরালি, সিউডোএফিড্রিন 30 to 60 mg PO 4 times a day। টপিক্যাল ইনস্টলেশনের মধ্যে নাজাল স্টেরয়েড, বিক্লোমিথাজোন 2 spray in each nostril 2 to 3 times a day। টপিক্যাল নাজাল ক্রোমোলিন সোডিয়াম 1 to 2 spray in each nostril QD। এখানে তোমরা এটা মুখস্থ না করে নর্মালি রেগুলার বেসিসে যেটা ইউজ করা হয় সেটাও বলতে পারো, যে যেমনভাবে এটাকে প্রেজেন্ট করতে পারো। থ্যাংক ইউ।